আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টিনার পরবর্তী চ্যালেঞ্জ সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে এবং ফুটবল ফ্ল্যাগের আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে ইংল্যান্ড এই দলটাকে একটু বোঝার চেষ্টা করব। এবারের বিশ্বকাপে টমাস টুখেলের আসলে ট্যাকটিক্সটা কি, ইংল্যান্ড কী স্টাইলের ফুটবল খেলছে, তাদের পসিবল স্ট্রং জোন কিংবা উইক লিঙ্ক কী হতে পারে সেটা নিয়ে আলোচনা চলবে, কারণ প্রতিপক্ষের অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়াটা এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আশা করছি লিওনেল স্কালোনি সেই জিনিসটাই করবেন। ইংলিশ সিস্টেমটাকে ডিফাইন করতে গেলে, টমাস টুখেলের স্ট্র্যাটেজিটা বুঝতে গেলে হ্যারি কেনকে দিয়ে শুরু করতে হবে। একজন প্রপার লিডার, একজন নাম্বার 9 হওয়ার পরও যথেষ্ট পরিমাণ নিচে নেমে এসে ডিকটেট করার চেষ্টা করেন। অনেকটা আনঅফিসিয়াল নাম্বার 10 কিংবা প্লে মেকারের রোলটা হ্যারি কেন এর আগেও কিন্তু অনেকবার প্লে করেছেন, এবারে বিশ্বকাপে তো অসাধারণভাবে করছেন। একজন পারফেক্ট ডিকয়ম্যান জুড বেলিংহাম, একটা প্রোফাইল ভার্টিক্যাল প্লেয়ার যিনি কিনা হ্যারি কেনের সাথে অ্যাডজাস্ট করে ডিবক্সটা টার্গেট করেন এবং অনেক সময় সেকেন্ড স্ট্রাইকার হিসেবে ডিবক্সের মধ্যে চলে আসেন হ্যারি কেন থাকা অবস্থায় কিংবা হ্যারি কেন না থাকলেও তার এই ভার্টিক্যালি ডিবক্সের স্পেসটাকে টার্গেট করার স্ট্র্যাটেজিটা অনেক বেশি করে কাজে লাগছে। এই পুরো সিস্টেমটা একটা পুশ অ্যান্ড পুল টাইপের সিস্টেম, এবং পুশ অ্যান্ড পুল বলতে আমি কি বোঝাতে যাচ্ছি সেটার আগে আমরা কয়েকজন প্লেয়ারকে পাশাপাশি রাখি। বুকায়ো সাকা, জুড বেলিংহাম, অ্যান্থনি গর্ডন। এর মধ্যে বুকায়ো সাকা, অ্যান্থনি গর্ডন এরা দুজন উইঙ্গের ওয়াইড স্পেসটা ব্যবহার করে তারা অনেক বেশি করে ভেতরে ঢোকার চেষ্টা করেন স্বাভাবিক উইঙ্গারের মতো, যেটাকে আপনি একটা পুশ ধরে নিতে পারেন, অর্থাৎ দুই উইং থেকে পুশ আসবে প্রতিপক্ষের ডিফেন্স লাইনটাকে ভেঙে ভেতরে ঢোকার, এবং জুড বেলিংহাম ঠিক একই রকমের কাজটা করেন অনেকটাই সেন্ট্রালি ভার্টিক্যালি, অর্থাৎ পিচের মাঝখানে জায়গা থেকে। অর্থাৎ এই তিনটে প্রোফাইল পুশ করার চেষ্টা করছেন, প্রতিপক্ষের ডি বক্সের আশেপাশে স্পেস খুঁজছেন, পেলে সেখানে ঢোকার চেষ্টা করবেন, এবং তারা যখন একসঙ্গে এই পুশটা করার চেষ্টা করছেন তখন কোনো না কোনো প্লেয়ার থাকবে যিনি কিনা ডিফেন্ডারদেরকে আউট অফ পজিশনে নিয়ে আসবেন, যিনি কিনা পুল করার চেষ্টা করবেন। সেই পুল করার চেষ্টাটা হ্যারি কেন এক কথায় অসাধারণ করছেন। আমি কয়েকটা উদাহরণ দিই। নরওয়ের বিপক্ষে সর্বশেষ ম্যাচে জুড বেলিংহামের প্রথম গোলটা দেখে আসেন, যেখানে দেখবেন যে হ্যারি কেন নিজে ডিবক্স টার্গেট করছেন না, ডিবক্সের বাইরে থাকছেন, জুড বেলিংহাম মূলত ডিবক্সটা টার্গেট করছেন। হ্যারি কেনের এই মুভমেন্ট, নিজেকে ডিবক্সের বাইরে রাখা, হচ্ছে প্রতিপক্ষ ডিফেন্ডারদেরকে নিজের কাছে অ্যাট্রাক্ট করা, অনেক বেশি করে এখানে পুল করা, পুশটা সেখানে জুড বেলিংহাম করবেন। কিংবা আরও পারফেক্ট উদাহরণ হতে পারে মেক্সিকোর বিপক্ষে জুড বেলিংহামের প্রথম গোলটা, যেখানে আপনি ডিবক্সের মধ্যে যদি হ্যারি কেনকে ধরার চেষ্টা করেন, তিনি ডিফেন্ডারকে তার দিকে ড্র্যাগ করেছেন এবং পেছন থেকে এসে জুড বেলিংহাম অনেকটা ডিকয় স্টাইলে গোল করেছেন। অর্থাৎ এখানে আরও একবার পারফেক্টলি হ্যারি কেন ডিফেন্ডারদেরকে নিজেদের কাছে সরিয়ে এনেছেন, রীতিমতো ড্র্যাগ করেছেন এবং পারফেক্ট একটা ডিকয় মুভের মাধ্যমে জুড বেলিংহাম ফিনিশ করে এসেছেন। এই টাইপের মুভমেন্টগুলো ট্র্যাক করতে হবে জুড বেলিংহাম এবং হ্যারি কেনের এই অসাধারণ আন্ডারস্ট্যান্ডিং, এবং দুই সাইডে বুকায়ো সাকা, অ্যান্টনি গর্ডন কিংবা মাদুইকের মতো যেহেতু উইঙ্গার আছেন, এখানে আর্জেন্টিনার ডিফেন্সিভ লাইন আপের একটা এক্সট্রা রেসপন্সিবিলিটি থাকবে, বিশেষ করে ফুল ব্যাক পজিশন, রাইট ব্যাক পজিশনের কথা আরও একবার বললাম। এই টাইপের আক্রমণগুলোকে সামলানোর জন্য স্কালোনির বিশেষ প্ল্যান অবশ্যই দরকার। মিডফিল্ডে এখানে রাইস, অ্যান্ডারসনের মতো প্রোফাইল আছে যারা গেম কন্ট্রোল করতে পারেন, যদিও মিডফিল্ডে ব্যালেন্স নষ্ট হওয়া একটা শঙ্কার মধ্য দিয়ে সিস্টেমটাকে সবসময় যেতে হয়, তবে বেঞ্চেও কিন্তু যথেষ্ট পরিমাণ অপশন আছে, তাই স্টার্টিং লাইনআপে ক্লিক না করলে সেকেন্ড অপশানের দিকে অবশ্যই কোচ যেতেই পারেন। এখানে ডিফেন্সে গেহি, জন স্টোনস, কনসা ও রিয়েলি আরও বেশ কয়েকটা অপশান আছে। আমি বলছি না দ্য বেস্ট পসিবল ডিফেন্সিভ লাইন আপ, বাট ডিপেন্ড করে যে আপনি এই ডিফেন্সিভ লাইন আপকে কতটা পুশ করে স্ট্র্যাটেজি মাঠে নিয়েছেন, ট্যাকটিক্যালি আপনি আসলে কোন গেমটা খেলতে চাচ্ছেন। আমরা যদি নরওয়ের বিপক্ষে ইংল্যান্ডের অ্যাপ্রোচটা দেখি, যেটা বিশ্বকাপে এর আগেও দেখা গিয়েছে, বল পায়ে থাকলে নিজেদের কাছে পজিশন যখন থাকে তখন অনেকটা 3-2-5 এমন টাইপের একটা স্ট্র্যাটেজিতে ইংল্যান্ড কিন্তু খেলছে। অর্থাৎ গিহি বা জন স্টোনস তাদের সঙ্গে অনেকটা রাইট ব্যাক পজিশনে কনসা, মিডফিল্ডে রাইস, অ্যান্ডারসন ডবল পিভট রেখে সামনের সাইডটাকে অনেক বেশি করে পুশ করে, এবং অনেক সময় দেখেছি যে ধরেন রাইট উইংটাকে অনেক বেশি করে বিজি রেখে একটা লং পাসের মাধ্যমে হুট করে লেফট উইংয়ে থাকা অ্যান্টনি গর্ডনকে আনলিশ করা, এমন টাইপের স্ট্র্যাটেজি দেখা গিয়েছে। এই স্ট্র্যাটেজিগুলোর নেপথ্যে যে জিনিসটা থাকতে পারে সেটা হচ্ছে, এটা তো বল পায়ে থাকার মতো পজিশন, যখন তারা বল লুজ করবে তখন দ্রুত অ্যাটাকে উঠে ডিফেন্ডারদের পেছনের স্পেসটা, অর্থাৎ বাহাইন্ড দ্য ডিফেন্স রানগুলো মেক করা যায় কিনা, এবং সেখানে ব্যাকট্র্যাক করতে যেহেতু ডিফেন্সের অবশ্যই সময় লাগবে, এখানে ওভারলোড করার একটা ব্যাপার আছে, যেহেতু 3-2-5 দেখতে পাচ্ছেন, এই সুযোগটা পেছনের স্পেসের সুযোগটা কাজে লাগানো যায় কিনা সেটা একটা স্ট্র্যাটেজি হতে পারে। এবং তবে সেই স্ট্র্যাটেজি যদি আসলে লিওনেল স্কালোনি কাজে লাগাতে হয়, তার স্টার্টিং লাইনআপে পরিবর্তন দরকার হবে। পরিবর্তন আনার কিছুটা হলেও ইঙ্গিত তিনি কিন্তু দিয়ে রেখেছেন, সাম্প্রতিক সময় গ্যাস্তন এদুলদের কথাবার্তায় কিছুটা হলেও মনে হচ্ছে।
আরও একটা জিনিস নরওয়ের বিপক্ষে ম্যাচে দেখা গিয়েছে, নরওয়ে ম্যাচের একটা নির্দিষ্ট সময় যখন আসলে তাদের পক্ষে ছিল, তাদের কন্ট্রোলে অনেক কিছু ছিল, তারা 4-5-1 বা কিছুটা হলো লো ব্লক খেলার চেষ্টা করেছে, মিড ব্লকে যাওয়ারও চেষ্টা এখানে আমি দেখেছি, এবং তখন কিছুটা হলো আউট অফ সিঙ্ক ইংল্যান্ডের এই সিস্টেমটাকে মনে হয়েছে, অর্থাৎ ফ্রাস্ট্রেটেড করা যায় তাদেরকে বল অনেক বেশি করে যদি তাদের পায়ে না থাকে এমন সিচুয়েশন দেখা গিয়েছে। এবং সেক্ষেত্রে স্কালোনি যদি আরও একবার লো ব্লক বা মিড ব্লকের দিকে যেতে চান, মিডফিল্ডে পুরো ম্যাচটা কন্ট্রোল করতে চান, ইংল্যান্ডকে ফ্রাস্ট্রেট করতে চান, তাহলে সেটা একটা ভালো ট্যাকটিক্স হতে পারে। আমি যে দুটো কথা বললাম দুটো ছবিতে, দুটো কিন্তু একেবারে বিপরীত চিত্র। একটাতে আপনি বল পায়ে থাকলে ইংল্যান্ড অনেক বেশি করে উপরে উঠে আসলে কিভাবে স্পিডি কাউন্টার অ্যাটাকের মাধ্যমে পেছনের স্পেসটা কাজে লাগাবেন, আরেকটা হচ্ছে যখন তাদের পায়ে বল তখন ওয়েল অর্গানাইজড ব্লকের মাধ্যমে আপনি কিভাবে ইংল্যান্ড এ দলটাকে ফ্রাস্ট্রেট করবেন। দুটোর একটা কম্বিনেশন কিন্তু এখানে আসলে লাগবে। এগুলোর বাইরেও ইন জেনারেল কয়েকটা ব্যাপার স্যাপার আছে। এই যে অ্যান্থনি গর্ডন, বুকায়ো সাকা, জুড বেলিংহাম কিংবা গত ম্যাচে দেখলাম স্পেন্স এজের মতো প্লেয়ার যাদের যথেষ্ট স্পিড আছে, তারা যে স্পিডে যে টেম্পোটাতে ম্যাচটা খেলবে সে টেম্পোটার সাথে আর্জেন্টিনা অ্যাডজাস্ট করতে পারবে কিনা সেটা মানুন কিংবা না মানুন বড় রকমের একটা প্রশ্ন। আর্জেন্টিনার উইথ দ্য বল স্লোনেস নিয়ে কেউ কোনো রকমের ডাউট রাখছে না, আর্জেন্টিনা বিল্ড আপ স্লো খেলবে এটা আমরা জানি। তবে উইদাউট দ্য বল আর্জেন্টিনা যথেষ্ট পরিমাণ মুভমেন্ট করছে কিনা, অফ দ্য বল মুভমেন্টগুলো শার্প হচ্ছে কিনা সেটা নিয়ে, সেই স্লোনেস নিয়ে আসলে কথাবার্তা বলার অনেক সুযোগ থাকে। ইংল্যান্ডের মতো একটা দল সেট পিসে একটা সময় এসে অনেকটুকু নির্ভর করতে পারে, বল অনেক বেশি করে এরিয়ালে আসতে পারে। ইংলিশ যে কোনো সিস্টেমের একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে এই জিনিসটা ধরা হয়। তবে সাম্প্রতিক সময়ে এসে আর্জেন্টিনা নিজেরাও কিন্তু এরিয়ালে একের পর এক গোল আদায় করে নিচ্ছে। সর্বশেষ আমরা ম্যাক অ্যালিস্টারকেও একেবারে ভিন্ন আনলাইক ম্যাক স্টাইলে একটা গোল করতে দেখলাম। ওয়াল্টার স্যামুয়েল কিংবা স্কালোনিনার যে যথেষ্ট ভালো কাজ করছেন সেট পিসে সেটা অ্যাকনলেজ করে নিলাম। অর্থাৎ এখানে সেট পিসের বদলা সেট পিস, এরিয়ালের বদলা এরিয়াল, এমন সিচুয়েশন আর্জেন্টিনা তৈরি করতে পারে যেটা এই বিশ্বকাপে তাদের কিছুটা হলো অ্যাডভান্টেজেস পয়েন্ট বলে ওভারঅল মনে হয়। আর্জেন্টিনা পসিবল ফরমেশন আসলে কোন জায়গায় চেঞ্জ আনবে সেটা আরও একটু পরে গিয়ে বোঝা যাবে, সেটা নিয়ে আমরা ম্যাচের আগে আলাপ করব। তবে চেঞ্জ যে আনতে হবে, আইদার এখানে কোনো একটা উইং ধরে স্পিডে একটা প্রোফাইল আনতে হবে, সেক্ষেত্রে 4-3-3 কিংবা 3-5-2 এমন টাইপের ভিন্ন একটা অ্যাপ্রোচের দিকে আমরা যেতে পারি। অথবা আপনি যদি একেবারে মিড ব্লক আরও একবার করতে চান সেক্ষেত্রে পজিশন বেসড একটা ম্যাচ খেলতে হবে, বলটা অনেক বেশি করে নিজেদের কন্ট্রোলে রাখতে হবে। সেক্ষেত্রেও আপনার কিন্তু মিডফিল্ডে একটা দুটো প্রোফাইল এদিক ওদিক করতে হবে, চেঞ্জ এখানে আনতেই হচ্ছে। এই ভিডিওটাতে মূলত ইংল্যান্ডের ওভারঅল সেট আপ সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব। সময় যত গড়াবে আরও অ্যাডেড ইনফরমেশন নিয়ে আর্জেন্টিনার স্ট্র্যাটেজি কী হতে পারে সেটা নিয়ে পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা হবে। ধন্যবাদ সবাইকে।